নিয়ার ফিউচারে লেভেল শেষ হবে। আচ্ছা, ভাই যখন জানুয়ারি মাসে মানুষ কোয়ারেন্টাইন কি জিনিস, প্যান্ডেমিক কি জিনিস জানতো না, তখন আমি দোয়া করছিলাম এক্সাম যাতে ক্যান্সেল হয়। মানুষ যদি শুনতো তাইলে হাসতো, এসাস পাগল হয়ে গেছে, এক্সাম ক্যান্সেল কেমনে হবে, কিন্তু হয়েছে তো। তো এরপরে তোমার ইমিডিয়েট সিনিয়রদের মধ্যে একজন দোয়া করতেছিল জানি A2 তেও সে প্রেডিক্টেড গ্রেডস পাইতে পারে, তাহলে যেন পাশ করে বের হয়ে যায়। তো সে অনেক দোয়া টোয়া করছে, এরপর ফাইনালি ক্যান্সেল হয়েছে। তারপরে তো কয়েক বছর পর এ লেভেল শেষ করে এখন সে ফ্রি। কয়েক বছর পরে লেভেল শেষ করে মানে? তো অনেক বছর ধরে আটকায় ছিল, পারতেছিল না, রিপিট 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 রিপিট, তারপরে যে প্রেডিক্টেড গ্রেডস এর দয়াতে পাশ করে গেছে, বুঝছো? তো তুমি যদি ঠিকঠাক মতো না করো তো তাহলে তোমার এইসব দোয়া করা ছাড়া আর কিছু বাকি থাকবে না। কোয়েশ্চেন পেপার সলভ করবো তো ভাই। এটা করবা, পরীক্ষা তো দাও না লেভেল দিলে পরে। ওকে, সো তোমাদের 7A, ফার্স্ট অফ অল অ্যাটমিক স্ট্রাকচার যেটা এন্ড প্রবিং থ্রু ম্যাটার, ওই দুটা টপিক নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? লাবিবা, শাফি, অর্পা? না ভাইয়া। না, question নেই। ওকে, তো তাহলে ওগুলো নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে আমরা এখন কতগুলি ফ্যান্সি স্টাফের মধ্যে যাব, পার্টিকেল অ্যাসেলারেটরস এন্ড ডিটেক্টরস। যে তোমরা ওই প্রবিং থ্রু ম্যাটারের ওখানের মধ্যে কয়েকটা জিনিস পড়ছিল, দেখছো যে হাই এনার্জি পার্টিকেলস দরকার, এই যে এগুলো মার্ক করা ছিল and বলা হচ্ছিল যে পার্টিকেল অ্যাসেলারেটর পাবো, ওখানে পাবা, তো এখানে আসবে। এই যে হাই এনার্জি পার্টিকেল দরকার কেন? তাহলে যেন আমরা আরো মোর ডিটেইলে অর ফাইনার স্কেলে কি করতে পারি, ইনভেস্টিগেট করতে পারি। তো তাহলে হাই এনার্জি পার্টিকেল কেন দরকার? ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট উই নিড হাই এনার্জিস টু ইনভেস্টিগেট থ্রু আদার ম্যাটার। যে মনে করো কোন একটা ক্রিস্টালের স্ট্রাকচার দেখতে কেমন, ওই জিনিসটা, ওকে, একটা ক্রিস্টালের স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার কেমন অবস্থা, দেন কোন একটা প্রোটনের ভিতরে কি আছে, ওই জিনিসগুলো আমরা দেখবো কয়দিন পরে, যে প্রোটন আসলে ফান্ডামেন্টাল পার্টিকেল না, প্রোটনের ভিতরে কি আছে, আরো ছোট পার্টিকেল আছে যাদের নাম কি লাবিবা? নিউক্লিয়ন। কোয়ার্কস, তাই না? সো কোয়ার্ক দিয়ে বানানো হলো প্রোটন। প্রোটনস, নিউট্রনস এইসব কি, দে আর মেড আপ অফ কোয়ার্কস। ঠিক আছে, আচ্ছা দাঁড়া একটা মিনিট। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, তো কোনো ম্যাটার স্টাডি করার জন্য যে তার ইন্টারনাল স্ট্রাকচার কেমন বা ভিতরে দেখতে কেমন, এইসব জিনিসের জন্য আমাদের কি দরকার? উই নিড হাই এনার্জি পার্টিকেল। কেন হাই এনার্জি হলে পরে কি হবে লাবিবা? হাই এনার্জি মানে কি, মোমেন্টাম বেশি, কাইনেটিক এনার্জি বেশি মানে কি, মোমেন্টাম বেশি, নাকি? তো মোমেন্টামের সাথে আমাদের এই ইনভেস্টিগেশন নিয়ে কাজটা কেমন, যে মোমেন্টামের সাথে কি রিলেটেড? ডি ব্রগলি ওয়েভলেন্থ, রাইট? প্রবিং থ্রু ম্যাটারের ওখানের মধ্যে ডি ব্রগলি ওয়েভলেন্থ নিয়ে আমরা ডিটেইলসে পড়ছি যে কি জিনিস, যে মোমেন্টাম অফ আ পার্টিকেল যত বেশি হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ কি হবে, তত শর্টার। তো ডি ব্রগলি ওয়েভলেন্থ যত শর্টার হবে তত ফাইনার ডিটেইলসে কি করা যাবে, ওইগুলাকে স্টাডি করা যাবে। যে যেই ক্রিস্টাল বা যেই অ্যাটম বা যাকে তুমি ইনভেস্টিগেট করতে চাও তার মধ্যে, অ্যাটমের মধ্যে যেসব স্পেসিং গুলি আছে, ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থটা যত স্পেসিং এর কাছাকাছি হবে বা সমান হবে, তত ভালো মতো আমরা কি করব, ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবো, এন্ড দেন উই ক্যান স্টাডি দা ম্যাটার। সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? সো তাহলে আমাদের হাই এনার্জি কেন দরকার? ওয়ান অফ দা বিগেস্ট রিজন ইজ আমরা ইনভেস্টিগেট করার জন্য, প্রবিং করার জন্য কি করি, এই হাই এনার্জি পার্টিকেলস ইউজ করি। তো এই হাই এনার্জি যে ইলেকট্রনস গুলার বা প্রোটনস গুলার বা যে কোনো চার্জ পার্টিকেলের এনার্জি, আর তাদের মোর স্পেসিফিক্যালি কাইনেটিক এনার্জি কিভাবে বাড়ানো যায়? ভেলোসিটি বাড়ায়। ভেলোসিটি বাড়ায়। তো একটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি তুমি কিভাবে বাড়াবো? ভেলোসিটি বাড়াবা কেমনে? অ্যাসেলারেট করায় নাকি?
এখন একটা চার্জ পার্টিকেলকে কিভাবে অ্যাসেলারেট করাতে পারো? অ্যাসেলারেটর দিয়ে। অ্যাসেলারেটর দিয়ে। তো একটা চার্জ পার্টিকেলের উপরে কি ফোর্স এক্সার্ট করলে পরে সে অ্যাসেলারেট করবে? রেজাল্টেন্ট একটা ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স থাকলেই তো অ্যাসেলারেশন হয়। তো তাহলে এখানে আমরা একটা চার্জ পার্টিকেলের উপরে কি দিয়ে ফোর্স এক্সার্ট করতে পারি? একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে, নাকি? যে একটা ইলেকট্রিক ফিল্ড কি করতে পারে? একটা চার্জ পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্ট করতে পারে, রাইট? একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো হলো আমাদের ফিল্ড, যে দুটো কি করতে পারে? চার্জ পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্ট করতে পারে। তো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখবো যে আমাদের অ্যাসেলারেটর গুলি কিভাবে করে কাজ করে। অলরাইট, এখানে আমাদের ব্যাপারগুলো কেমন দেখো, আমরা অ্যাসেলারেটর গুলি নিয়ে ডিটেইলসে আস্তে আস্তে যাচ্ছি। তো একটা রিজন অফ হাই এনার্জি পার্টিকেল বলছি যে ফাইনার ডিটেইল অফ আদার ম্যাটার অর ক্রিস্টাল স্টাডি করতে চাই, এটা একটা জিনিস। আরো একটা হিউজ রিজন আছে। তোমরা কি তোমাদের পিরিয়ডিক টেবিল দেখছো? পিরিয়ডিক টেবিলের ওখানে ন্যাচারালি অকারিং এলিমেন্ট আমাদের কয়টা জানো? এসাস 108টা না? ন্যাচারালি অকারিং কিন্তু 108টা না। ন্যাচারালি অকারিং আমাদের 90 এর ঘরে, 95 or 6 এরকম। বাকি যতগুলি তুমি এতগুলি যে এলিমেন্ট পাও পিরিয়ডিক টেবিলে, ওই এলিমেন্ট গুলি তাহলে কোথায় আসছে যদি ন্যাচারালি অকারিং না হয়? তাদেরকে তাহলে কি করা হয়েছে? আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। যেটাই ন্যাচারালি আসে না ওটাকে কি করা হয়? ক্রিয়েট করা হয়। তো তাহলে এই যে আমরা এরকম হেভিয়ার এলিমেন্ট যে ক্রিয়েট করলাম, কিভাবে ক্রিয়েট করলাম? দ্যাট ইজ অলসো অ্যাকমপ্লিশড বাই ইউজিং হোয়াট? হাই এনার্জি পার্টিকেল, তাদের মধ্যে কলিশন দিয়ে। তো কি বলতেছে এখানে মধ্যে দেখো, it is remarkable that scientists have managed to find out the nature of particles that measure just 1 femtometer across. তো তার মানে কি? ওয়েভলেন্থ হলো 1 ফেমটোমিটার। ফেমটো মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস কত? 15। তো কি বলতেছে? দ্যাট ইজ দ্য সাইজ অফ এন অ্যাটমিক নিউক্লিয়াস। তো একটা অ্যাটমের নিউক্লিয়াসের সাইজের সমান ওয়েভলেন্থে নামায় নিয়ে আসছে, এত ছোট ওয়েভলেন্থ বানাইতে পারছে। তো কাজটা কি? টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হাউ স্মল দ্যাট ইজ, ইমাজিন 1000 সোলার সিস্টেমস নেক্সট টু ইচ আদার। একটা সোলার সিস্টেম তো আমাদের মনে করো যে এরকম 1000টা সোলার সিস্টেম পাশাপাশি আছে। নাও কম্পেয়ার ইয়োর সাইজ টু দ্যাট অফ দ্য 1000 সোলার সিস্টেম। তো তুমি তো আর্থের মধ্যে কি তুমি পুরো ঢাকার মধ্যেই তো ছোট একটা পয়েন্ট, তাই না? তুমি নিজে জাস্ট এতটুকু একটা এক্সিস্টেন্স। আর এখানের মধ্যে কি হচ্ছে? 1000টা সোলার সিস্টেম কম্বাইন করার পরে ওই 1000টা সোলার সিস্টেমের রেসপেক্টে তুমি যেই সাইজের, ঠিক আছে, বলতেছে কি that difference is the same as the size of a proton compared to you. তো তার মানে একটা প্রোটন ওখানের মধ্যে কি পুরো একটা অ্যাটম হলো মনে করো এরকম 1000টা সোলার সিস্টেম সমান। আর এর মধ্যে একটা প্রোটন কি 1000টা সোলার সিস্টেমের মধ্যে তোমার এক্সিস্টেন্স যতটুকু, প্রোটনের ব্যাপারটাও কি সেম, যে অ্যাটমের মধ্যে প্রোটনটা আসলে এতই ছোট। বুঝতে পারছো? তো তাহলে আমরা যে পড়ে আসছিলাম ওই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মধ্যে, রাদারফোর্ডস যে এক্সপেরিমেন্টটা, তো ওখানের মধ্যে কি দেখছিলাম? যে অ্যাটম ইজ মোস্টলি এমটি স্পেস, এমন কয়টা ব্যাপার পড়ে আসছিলাম না মারিয়া? তো তাহলে বাকি পুরো অ্যাটমটাই বলতে গেলে এত বেশি খালি যে প্রোটনটাকে এরকম 1000টা সোলার সিস্টেম মিলায়ে যত বড় জায়গা হবে ওইটার মধ্যে তুমি এক্সিস্ট করলে বা তুমি যতটুকু পয়েন্ট কভার করো, প্রোটনও একটা অ্যাটমের মধ্যে এরকম সেম প্রপোর্শন কভার করে। তো তার মানে কত ছোট? তো বলতেছে কি developing both the theories and the technology to move subatomic particles so that we can do experiments with them is one of the great triumphs of the modern science. তো তাহলে এই যে থিওরি গুলা এন্ড ওই থিওরি গুলাকে বা ওই থিওরিটিক্যাল নলেজ গুলাকে আমাদের অ্যাপ্লিকেশন সাইডে নিয়ে আসা, এই জিনিসটা কি মডার্ন সায়েন্সের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। যেটা আমাদের কি হয়েছে? ইলেকট্রন ডিসকভার হয়েছে তো আমাদের 1800 এর লাস্টের দিকে, তাই না? দেন 1900 এর শুরুর দিকে আমরা এরকম প্লাম পুডিং মডেল থেকে, দেন সোলার সিস্টেমের মডেল থেকে, দেন বোর মডেল, এরকম অ্যাডভান্সমেন্ট করছি। সো এটা একদম রিসেন্ট কাজ, 100 বছর আগের কথা। তো বলতেছে কি লার্জ হ্যাড্রন কলাইডার, এই জিনিসটা এটা কিন্তু তোমাদের ও লেভেলস এর স্টুডেন্ট বুক ছিল না? এসা ও লেভেলস এর স্টুডেন্ট বুকের সামনে দেখছো না এত বড় একটা ডোম শেপের, গোল্ডেন কালার একটা ডোম শেপের একটা পিকচার ছিল নাকি?
হ্যাঁ তো ওইটা কিন্তু আসলে কিসের পিকচার, এই লার্জ হ্যাড্রন কোলাইডারের পিকচার, বুঝছো? তো একটাই নিচে এটা না, ছিল না। যে এটা না ছিল হ্যাঁ এটা এটা তোমাদের ও লেভেলস স্টুডেন্টদের সামনে, এটাই কিন্তু কি, এটা হলো আমাদের ওই লার্জ হ্যাড্রন কোলাইডার যে নামটা বলতেছে। এটাই পার্টিকেল ফিজিক্স এর সবচেয়ে বিশাল একটা অ্যাপারেটাস, এটা দিয়ে অনেক হিউজ কাজ করা হয়। কি কি হয় ওগুলো আমরা আসবো আস্তে আস্তে। তো কি বলতেছে, Large Hadron Collider, which is our greatest success history or success story in such tiny scale experiments, is actually the largest machine ever built. তো তাহলে এই সবচেয়ে ছোট এই মেশিন গুলা নিয়ে কি বলে, সবচেয়ে ছোট স্কেলের এই জিনিসগুলো ইনভেস্টিগেট করছে আমাদের এই সবচেয়ে বড় এই মেশিনটা বানানো লাগছে। দাঁড়া একটা মিনিট। ওকে, তো তাহলে যেটা বলতেছিলাম, তো বললো কি, in this chapter we will look at how we can make tiny particles move in such a way that we can make them collide with each other so they interact and produce other particles। এই যে বলছি না যে নতুন হেভিয়ার পার্টিকেল প্রডিউস করার জন্য কি করা হয়, পার্টিকেলের সাথে পার্টিকেলের কলিশন করায়। সো হাউ দ্যাট হ্যাপেন্স, পার্টিকেল গুলাকে অনেক হাই এনার্জি দেয়। তো তাদেরকে এরকম হাই এনার্জি দিলে পরে লাভটা কি হয়, ওগুলা ব্যাপার প্রত্যেকটাই আমরা আস্তে আস্তে আসতেছি। তো বললো কি, to discover what particle these collisions generate, we also learn how they are detected and can be identified। তো এগুলা প্রত্যেকটা মজার মজার ব্যাপার আছে, তো এগুলো আমরা দেখি। So first day, particle accelerators। কাজ, describe an use of electric and magnetic field in particle accelerator। যে কথা বলছিলাম যে একটা চার্জড পার্টিকেলকে অ্যাসেলারেট করানোর জন্য কি দরকার, ফোর্স এক্সার্ট করা দরকার, রেজাল্টেন্ট ফোর্স। এখন একটা চার্জ পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্ট করতে পারে কে, ওয়েট তো সবারই থাকে, কিন্তু এগুলা কি সাব অ্যাটমিক পার্টিকেল বা ভেরি স্মল পার্টিকেল, তাদের ওয়েট একদম নেগলিজিবল টাইপের। তো তাহলে তাদের মেইনলি ফোর্স গুলা কে এক্সার্ট করবে, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স। বুঝতে পারছো এসাস? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড পার্টিকেল অ্যাসেলারেটরে কিভাবে কি ইউজ করা হয় এটা নিয়ে জানতে হবে। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসবেই আসবে। দেন ডেরাইভ the equation r is equal to momentum divided by bq। এটা আমরা অলরেডি করে আসছি, এই যে r is equal to mv by bq, এই ফর্মুলা করে আসছি না লাবিবা? এটা দিয়ে তো আমরা ম্যাথও হ্যাঁ করছি। for a charged particle moving in a magnetic field, যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জড পার্টিকেল মুভ করে তো তাহলে তার উপরে কি হবে, সার্কুলার পাথে ঘুরবে, তাই না? এসাস, তো একটা চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গেলে ইট এক্সপেরিয়েন্সেস দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। তো তাহলে দ্য ম্যাগনেটিক ফোর্স মানে কি, BQV is equal to the centripetal force mv square by r। তো এখান থেকে রেডিয়াসটাকে সাবজেক্ট করলে আমাদের এই ইকুয়েশনটা চলে আসে। তো তারা 1 মিনিট আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করে দেন শুরু করতেছি আবার। ওকে, তো আমরা আবার শুরু করি। একটা মসজিদের আজান শেষ হলে আরেকটা মসজিদেরটা শুরু করে দেন। আচ্ছা আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি, যে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড কিভাবে করে ইউজ করা হবে পার্টিকেল অ্যাসেলারেটরের মধ্যে। দেন r is equal to mv by bq, এই ফর্মুলাটা কিভাবে করে আসছে এটা ডেরাইভ করতে পারতে হবে। এন্ড এক্সপ্লেন why high energies are required to investigate the structure of the nucleus। তাহলে এই ব্যাপারগুলি প্রত্যেকটা আমাদের একটা একটা করে দেখব। ফার্স্ট অফ অল, হোয়াট আর পার্টিকেল অ্যাসেলারেটরস, এই জিনিসটা দেখি। To investigate the internal structure of particles like nucleons, নিউক্লিয়ন কাদেরকে বলি, যারা নাকি নিউক্লিয়াসে থাকে। কারা নিউক্লিয়াসে থাকে শাফি, প্রোটনস এন্ড নিউট্রনস নাকি? তো তাহলে এই প্রোটন এর নিউট্রনের ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করার জন্য কি করা লাগে, প্রোটন আর নিউট্রনদেরকে হাই এনার্জি পার্টিকেল দিয়ে বোমবার্ড করতে হয় অর কোলাইড করতে হয়। তো বললো কি, সায়েন্টিস্ট কোলাইড দেম উইথ আদার particles at very high speeds, very high energies। কেন নেসেসারি এটা, it is necessary to use high energy particles because কি,
at lower energies the particles just bounce off each other. যে এনার্জি যদি কম হয় তো তাহলে কি ওয়েভলেন্থ হবে বড়, তো ওয়েভলেন্থ বড় হলে তখন কি করতে পারে না, পেনিট্রেট করতে পারে না, যে প্রোটনের গায়ে যে লাগতেছে প্রোটনের গায়ে থেকে বাউন্স করে চলে আসে, প্রোটনের ভিতরে ঢুকতে পারে না, বা প্রোটনের ভিতরে কি আছে ওটা ইনভেস্টিগেট করতে পারে না। তো যে বলতেছে কি, সরি, তো বলতেছে bounce off each other keeping their internal structure secret. তো তাহলে তাদের ইন্টারনাল স্ট্রাকচার দেখতে পারি না যদি না কি থাকে, এনাফ এনার্জি থাকে। তো বললো কি, if we can collide particles together hard enough they will disintegrate and show their structure. তো তাহলে তাদের ভিতরের স্ট্রাকচারটা দেখা যাবে কখন, হার্ড একটা কলিশন হইলে। তো in most cases the additional particles are created from the energy of the collision. Sometimes these extra particles uncover or confirm other new physics. তো এগুলা আমরা আস্তে আস্তে আসবো যে কলিশন গুলাতে আসলে হয় কি, ঠিক আছে। তো বলতেছে কি, the challenge for scientists has been to accelerate particles to high enough speed. তো তাহলে সায়েন্টিস্টদের জন্য চ্যালেঞ্জটা কি, যে চার্জ পার্টিকেলদেরকে হাই এনাফ স্পিডে নেওয়ার জন্য। কেন, কি চ্যালেঞ্জ এটা, আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে বা ভোল্টেজ অ্যাপ্লাই করে চার্জ পার্টিকেলকে অ্যাসেলারেট যত মন চায় তত করাইতে পারি, এমনই আমাদের চিন্তা করার কথা, কিন্তু আসলে এমন ব্যাপারটা এত ইজি না। তুমি যত পার্টিকেলদেরকে অ্যাসেলারেট করাবো তত কি হবে, তাদের ভেলোসিটি বাড়বে না, এসাস হ্যাঁ। পার্টিকেলদেরকে যত অ্যাসেলারেট করতেছো ভেলোসিটি বাড়তেছে। এখন ভেলোসিটি যত বাড়ে আমাদের একটা মজার ব্যাপার হয়। কি মজার ব্যাপার, এখন আমরা নতুন একটা ফিজিক্স শিখবো। এতদিন আমরা নিউটনিয়ান ফিজিক্স শিখে আসছিলাম, আমরা রিলেটিভিস্টিক ইফেক্ট, হ্যাঁ এই জিনিস রিলেটিভিস্টিক ইফেক্টস, এই ব্যাপারগুলি এতদিন দেখে আসি নাই। কেমন জিনিস, যে তুমি যদি যত ফোর্স অ্যাপ্লাই করবা তত তুমি অ্যাসেলারেট করবা, মানে ভেলোসিটি বাড়বে। এটা কে বলছে, নিউটন বলছে। কিন্তু এখানে মধ্যে আমাদের আসলে ভেলোসিটি বাড়ার কথা নিউটন বলে নাই। নিউটন আসলে কিসের বাড়ার কথা বলছিল জানো, মোমেন্টাম। যে তুমি রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করলে পরে কি হবে, ওইটার সাথে করেসপন্ডিং চেঞ্জ ইন মোমেন্টামটা হইতে থাকবে। তো এখন মোমেন্টাম কি শুধু ভেলোসিটির উপরে ডিপেন্ড করে, এসাস ম্যাসের উপরে ম্যাসের উপরেও ডিপেন্ড করে। তো এইখানে এসে আমাদের সার্কাসটা শুরু হয়ে যায়। কি সার্কাস, তুমি যত একটা পার্টিকেলকে অ্যাসেলারেট করাতে থাকবা তত তার ভেলোসিটি বাড়ার কথা, কিন্তু এক সময় কি হয়, তার ভেলোসিটি বাড়া বন্ধ করে দিয়ে তার ম্যাস ইনক্রিজ করা শুরু করে। তো এই জিনিসটাকে বলা হয় কি, রিলেটিভিস্টিক ইফেক্ট। এই জিনিসটা মানে আমরা মানে কখন অবজার্ভ বুঝলাম করি, না কি হইলো। এখানের মধ্যে তোমার যখন নাকি নর্মাল স্পিড, যে এভরিডে যেসব স্পিড নিয়ে আমরা ডিল করি, এইগুলা স্পিডে কি হয়, পার্টিকেলের ভেলোসিটিটাই বাড়তে থাকে। যে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো বা একটা পার্টিকেলের মোমেন্টাম বাড়তেছে, মোস্ট অফ দা কেসেস এটার কার জন্য হয়, ডিউ টু চেঞ্জ ইন ভেলোসিটি। কিন্তু তুমি যদি লাইটের স্পিডের কাছাকাছি স্পিড রিচ করো, বুঝছো এসাস, তুমি যদি লাইটের স্পিডের কাছাকাছি স্পিড রিচ করো তো তখন কি হয়, ভেলোসিটিটা বাড়া বন্ধ করে দেয়, ওর ভেলোসিটিটা কম রেটে বাড়ে, কিন্তু মোমেন্টাম তো বাড়তে হবে। তো ভেলোসিটি যদি কম ইনক্রিজ করে তো তাহলে এটাকে কম্পেনসেট করার জন্য কাকে চেঞ্জ হওয়া লাগবে, ও ম্যাস বাড়বে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হয়, এই ব্যাপারটা খুবই উইয়ার্ড, বাট এই ব্যাপারগুলো আমরা অবজার্ভ করছি। কেমন জিনিস, যে একটা পার্টিকেল যত তাড়াতাড়ি মুভ করবে তার ম্যাস তত বাড়তে থাকে। আচ্ছা, এরকম এই সেম এক্সট্রা ম্যাসটা মানে স্পেসে কিভাবে আসে? এই এক্সট্রা ম্যাসটা আমাদের এই যে এনার্জি ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এই ফর্মুলা আছে না, এই ফর্মুলাটা কি বলে, এনার্জি আর ম্যাস হলো ইন্টারকনভার্টিবল, যে একটা থেকে আরেকটাকে কি করা যায়, কনভার্ট করা যায়। তো তাহলে তুমি এনার্জি থেকে ম্যাস প্রডিউস করতে পারো। সো ওই যে আমরা এনার্জি যে দিচ্ছি, ফোর্স এক্সার্ট করতেছে মানে কি, আমরা একটা এনার্জি সাপ্লাই করতেছি না। আচ্ছা, এনার্জি ক্যান নট বি রিমুভড অর চেঞ্জ বাট ক্যান বি কনভার্টেড টু মানে সামথিং ইয়া ছিল না? এক্স্যাক্টলি, তো ওই জিনিসটা এখন আমাদের চেঞ্জ আসবে, বুঝছো। এখানে আমাদের চেঞ্জটা কি, এটাকে বলা হয় ম্যাস এনার্জি কনজারভেশন। আমরা যে এতদিন এনার্জি কনজারভেশন ল পড়ে আসছিলাম ওইটা পুরোপুরি ঠিক না, পার্শিয়ালি কারেক্ট। তো এখন আসলে কারেক্ট ভার্সনটা আমরা শিখবো, ওকে। বাহ। তো তাহলে ওগুলা নিয়ে আমাদের আসবে সামনে। তো তোমরা এরকম সাইফাই যেসব মুভিগুলা, ম্যাক্সিমাম মুভিতে যেরকম টাইম ট্রাভেল গুলো দেখায়, বা তোমরা যে
কতগুলি দেখো, অ্যাস্ট্রোনটরা যারা নাকি কি যায় স্পেসশিপের মধ্যে যায়, তারা কি করে স্পেসে যে দেন ফেরত আসলো, তখন তারা দেখে কি তাদের বয়স কি কম আছে, কিন্তু তাদের চেয়ে ছোট ছোট ছেলে মেয়ে ওদের কি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মরে যাবে এমন অবস্থা। তো তাহলে এই ব্যাপারটা কেন হয়? এইটাও আমাদের রিলেটিভিস্টিক ইফেক্ট দিয়ে। যে রিলেটিভিস্টিক ইফেক্টের সময় কি বললাম, তুমি যত স্পিড অফ লাইটের কাছাকাছি দিয়ে যাবা তত কি হবে, তোমার ম্যাস বেড়ে যাবে। আরো দুইটা ব্যাপার হয়, কি কি ব্যাপার হয়, তুমি যত স্পিড অফ লাইটের কাছাকাছি দিয়ে যাবা টাইম তত আস্তে আস্তে ফ্লো করে, তুমি যত লাইটের স্পিডের কাছে দিয়ে যাবা লেন্থ তত কমে যায়। তো এরকম তিনটা জিনিস আছে। রিলেটিভিস্টিক ইফেক্ট গুলা কি কি বললাম, এই জিনিসগুলো নিচে লিখে রাখি। রিলেটিভিস্টিক ইফেক্ট গুলা কি কি? রিলেটিভিস্টিক ইফেক্টটা আসবেই কখন, এসাস স্পিড অফ লাইটের কাছাকাছি স্পিড হইলে, বুঝতে পারছো? তো কি হয়, একটা হলো ইনক্রিজ ইন ম্যাস, আর একটাকে বলা হয় টাইম ডাইলেশন, মানে টাইমটা আস্তে আস্তে ফ্লো করে। আর আরেকটা জিনিস কি হয়, লেন্থ কন্ট্রাকশন, কি হয়, লেন্থ কমে যায়, বুঝছো? তো এই তিনটা জিনিস খুবই খুবই উইয়ার্ড কয়টা ব্যাপার হয় যখন নাকি তুমি কি করতে যাবা, স্পিড অফ লাইটটাকে এক্সিড করতে যাবা। এন্ড এই যে আমি নিচে স্ক্রল করে এক জায়গায় চলে আসছি, এই এক্সপেরিমেন্টটাই কি শো করছে, যে বার্থোজিস এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট দ্যাট নাথিং ক্যান অ্যাসেলারেট বিয়ন্ড দ্য স্পিড অফ লাইট। তো তার মানে আমরা স্পিড অফ লাইটের চেয়ে বেশি স্পিডে আসলে যাইতে পারি না, বাট আর কি ফর নাও আমরা এখনো পারি নাই। যে তার এক্সপেরিমেন্টে এটাই শো করছে যে স্পিড অফ লাইটের কাছাকাছি যাইতে নিলে তখন কি করে, ভেলোসিটি বাড়া বন্ধ করে দিয়ে কে বাড়ে, ম্যাস বাড়া শুরু করে। তো তাহলে ম্যাসের তো কোনো লিমিট নাই, ম্যাস ইনডেফিনিটলি বাড়তেই পারে, কিন্তু আমাদের স্পিডটা ম্যাক্সিমাম কত হইতে পারবে, বেশির চেয়ে বেশি স্পিড অফ লাইটের সমান হইতে পারবে, এর চেয়ে বেশি হইতে পারবে না। বুঝতে পারছো এসাস? জি ভাই। তো এগুলা আচ্ছা, কয়েকটা, লাইটের কি হাফ লাইফ আছে? না না, হাফ লাইফ তো ওগুলো আমাদের আনস্টেবল যেসব জিনিসগুলো থাকে তাদের থাকে। আচ্ছা, ওকে, তো তাহলে রিলেটিভিস্টিক ইফেক্ট গুলা নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো, মেইনলি এই দুইটা জিনিস নিয়ে, টাইম ডাইলেশন এন্ড ইনক্রিজ ইন ম্যাস, এই দুইটা আমাদের কাজে আসবে এই পার্টিকেল অ্যাসেলারেটরের মধ্যে, ঠিক আছে? তো এখন আমরা পার্টিকেল অ্যাসেলারেটরের পরের জিনিসগুলো দেখি কি বলতেছে। Charged particles can be accelerated in straight lines using electric fields and their direction changed along charged path by a magnetic field. তো তাহলে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড কি করে, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড এরকম চার্জ পার্টিকেলদেরকে অ্যাসেলারেট করায়। তো এই কয়েকটা ব্যাপার আমরা শিখবো, কি কি অ্যাসেলারেটর আছে। আমি নোটপ্যাডে লিখে দাঁড়াও। লাবিবা, পার্টিকেল ফিজিক্স কি বই থেকে পড়ছো এখনো? না, টাইম পাইনি পড়ার। ওকে, তাহলে এখানে মধ্যে জিনিসগুলো কি কি লিখছি। পার্টিকেল অ্যাসেলারেটরস কয়েকটা আছে, একটা হলো ইলেকট্রন গান, এটা স্টুডেন্ট বুকে লেখা নাই কিন্তু এটা নিয়ে কোশ্চেন আসে, সো এটা নিয়ে পড়বো। ইলেকট্রন গান, একটা হলো লিনিয়ার অ্যাসেলারেটর, আর একটা হলো সাইক্লোট্রন, আর একটা হলো সিনক্রোট্রন, ঠিক আছে? এখানে তোমার টোটাল আরো কয়টা অ্যাসেলারেটর আছে কিন্তু ওগুলো আমাদের এখনো জানি না, বাট আমাদের সিলেবাসে নাই। আমরা মেইনলি এই অ্যাসেলারেটর গুলো নিয়ে পড়বো, এন্ড এই দুইটা অ্যাসেলারেটর নিয়ে কোয়েশ্চেন তোমাদের আসবেই আসবে। ওকে, মুখস্থ কয়টা পয়েন্ট আছে, ইয়েস, বাট
এটা আমরা ফার্স্টে বুঝবো, দেন ওইটা নিয়ে ডিসকাস করব। অলরাইট, তো ইলেকট্রন গান কিভাবে কাজ করে, লিনিয়ার অ্যাসেলারেটর কিভাবে কাজ করে, সাইক্লোট্রন কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইলসে দেখব। সো ফার্স্টে তার একটা প্রেজেন্টেশন অন করি, 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা এই প্রেজেন্টেশনটা থেকে ফার্স্টে ডায়াগ্রাম গুলো নিয়ে দেখবো এন্ড কিভাবে করে কাজ করে এগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো সবাই ফার্স্ট একটা কাজ করে দাঁড়াও। ফার্স্টে এইটার স্ক্রিনশটটা তুলে রাখো যে একটা ইলেকট্রন গান দেখতে কেমন, এই ডায়াগ্রামটা তোমরা পরে কপি করে ফেলবা খাতায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে দাগাদাগি করা শুরু করি যে এখানের মধ্যে কি কি হয়। ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস জানা লাগবে, আর যেটা নিয়ে আমরা অলরেডি বলছিলাম, কি জিনিস? থার্মায়নিক ইমিশন। থার্মায়নিক ইমিশন জিনিসটা কি এসাস? ওই যে যেই এমিশনে হিট লাগে। এক্স্যাক্টলি, যে হিট দিয়ে যদি আমরা ইলেকট্রন এমিট করাই তো এটাকে আমরা কি বলি? থার্ম আয়নিক এমিশন। টেম্পারেচার দিয়ে আয়নে কনভার্ট করতেছে বেসিক্যালি। সো এই যে হিটার কারেন্ট, হোয়াট ইট উইল ডু, তোমার কারেন্ট দিয়ে, যে হিটিং ইফেক্ট অফ কারেন্ট দিয়ে টেম্পারেচার বাড়াবে, এন্ড টেম্পারেচার বাড়ায় ইট উইল কজ ইলেকট্রনস টু বি এমিটেড। তো এখান থেকে কি হচ্ছে? ইলেকট্রন বের হয়ে আসতেছে। তো এখন ক্যাথোডকে কি বলা হয়, অ্যানোডকে কি বলা হয়? ক্যাথোড পজিটিভ নাকি অ্যানোড পজিটিভ? ক্যাথোড আমাদের নেগেটিভ টার্মিনাল নাই এসাস? হ্যাঁ, সো ক্যাথোড হলো নেগেটিভ, অ্যানোড হলো পজিটিভ। তো এখন এখানে আমাদের কাজটা কি? যে ক্যাথোড থেকে, মানে এই যে হিটার কারেন্ট থেকে হোয়াট উইল হ্যাপেন? ইলেকট্রনস উইল গেট এমিটেড। সো সে তো নেগেটিভলি চার্জ, তো এর জন্য তার থেকে কি হচ্ছে? ইলেকট্রন এমিট হচ্ছে। এন্ড এই ইলেকট্রনগুলি কি করবে? এই ইলেকট্রনগুলি এই অ্যানোডের কাছে অ্যাসেলারেট করবে না, বিকজ ইলেকট্রনস আর দেমসেলস নেগেটিভলি চার্জড। সো অ্যানোডের কাছে তারা কি হবে? অ্যাট্রাক্টেড হবে, তাই তো? তো তাহলে ফার্স্টে কি হচ্ছে? ফার্স্টে তোমার এই ক্যাথোড থেকে অ্যানোডের কাছে অ্যাসেলারেট হচ্ছে। তো ইলেকট্রন গুলো অ্যাসেলারেট করলে কি করবে? তখন একটা কাইনেটিক এনার্জি গেইন করবে নাকি? আচ্ছা, তো এই যে ইলেকট্রন গুলো একটা কাইনেটিক এনার্জি গেইন করে এমন আসতেছে। নাও এই ইলেকট্রনটা কি করলো? দেখো আমাদের দুইটা ডিফ্লেক্টিং প্লেট আছে। কেমন কেমন ডিফ্লেক্টিং প্লেট? একটা হলো হরাইজন্টাল ডিফ্লেকশন প্লেটস, আর একটা হলো ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটস। এই দুটার কাজ কি? আমরা আসলে কি চাই? আমরা আসলে চাই যে আমাদের ইলেকট্রনটা যেন, এটা হলো আমাদের স্ক্রিনটা, ঠিক আছে? এই স্ক্রিনের যেন একটা স্পেসিফিক পয়েন্টে যে ইলেকট্রনটা হিট করে। অলরাইট, তো তাহলে ইলেকট্রনটাকে ডিরেকশন দিয়ে দিতে হবে না। যে মনে করো ব্যাপারটা কেমন, দিস ইজ অ্যান ইলেকট্রন এন্ড দিস হ্যাজ টু হিট ইন দিস পজিশন অন দ্য স্ক্রিন। তো এখন ইলেকট্রনটাকে কি করতে হবে? উপরে তুলতে হবে। ওকে, আর হরাইজন্টালিও আমাদের কি করতে হইতে পারে? একটু ডেভিয়েট করতে হইতে পারে। তো এখন মনে করো কাজটা কেমন, কি করা যায় আসলে? একটা মিনিট। তো মনে করো আমরা ডিরেক্ট ভিউটা দেখি, ঠিক আছে? সাইড ভিউ দেখলে আমরা হরাইজন্টাল ডেভিয়েশনটা বুঝবো না। তো মনে করো আমরা ডিরেক্ট ভিউ দেখতেছি যে এই হলো তোমার স্ক্রিনটা, ঠিক আছে এসাস? এই হলো স্ক্রিন, আর একটা ইলেকট্রন এখান থেকে কি করবে? টুয়ার্ডস দ্য স্ক্রিন যাবে। যদি কোনো ডিফ্লেকশন না করা হয়, ইলেকট্রনটা কোথায় পড়বে? একদম মাঝে যায় পড়বে নাকি? আচ্ছা, এখন কোনো ডিফ্লেকশন না করানো হইলে ইলেকট্রনটা ডিরেক্টলি মাঝে যায় পড়বে। সো যখন আমরা চাবো ইলেকট্রনটা একদম সেন্টারে যে হিট করুক, তখন আমরা কি করব না? কোনো ডিফ্লেকশন প্লেটের কাজ করব না, যে ডিফ্লেকশন প্লেট গুলাতে কোনো ভোল্টেজ দিলাম না। তো তাহলে আর কোনো ডিফ্লেকশন হবে না, স্ট্রেট ইলেকট্রন গুলি কি করবে? স্ক্রিনের সেন্টারে যে হিট করবে। করলো। হোয়াট ইফ উই নিড সামথিং লাইক দিস? আমাদের এইখানে যে হিট করা লাগবে, তো ইলেকট্রনটা তো আছে এখানে, তো ইলেকট্রনটাকে কি করানো লাগবে? এখন হরাইজন্টালি আমাদের একটু টুয়ার্ডস রাইটে নিতে হবে।
ভার্টিক্যালি কি তাকে উপরে নিচে কিছু তুলতে হবে? নো, সে জাস্ট হরাইজন্টালি কি হয়ে গেছে, একটু শিফট হয়ে গেছে। সো হোয়াট নিডস টু বি ডান, আমাদের এই যে হরাইজন্টাল ডিফ্লেক্টিং যে প্লেট আছে, এই হরাইজন্টাল ডিফ্লেক্টিং প্লেটটা কি করবে, আমরা কি করব, আমরা ইলেকট্রনটাকে কোন দিকে নিতে চাই এসাস, ডানে নাকি বামে? ডান দিকে। ডান দিকে নিতে চাই। তো তাহলে ইলেকট্রনটাকে ডান দিকে যদি নিতে চাই, তো আমাদের হরাইজন্টাল ডিফ্লেক্টিং প্লেটের কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে? ইলেকট্রনস যেহেতু নেগেটিভ, তাহলে আমাদের পজিটিভ ইয়াটা ডান সাইডে নিতে হবে। এক্স্যাক্টলি। তো তাহলে এই যে একটু ডেভিয়েট করে কি করলো, একদম কারেক্ট পজিশন অন দা স্ক্রিনে যে ফালাইলো। তো এখন ডেভিয়েশনটা তো আরেকটু কমও লাগতে পারতো, তখন কি করতাম, আমাদের ডিফ্লেকশন প্লেটের যে পটেনশিয়াল ডিফারেন্স আছে ওইটাকে আমরা বাড়াইতাম কমাইতাম, বুঝতে পারছো? সো আমরা কি করি, একদম পারফেক্টলি ক্যালকুলেশন করে ম্যানিপুলেট করি যে ইলেকট্রনটা স্ক্রিনের কোন জায়গায় যায় পড়বে, দেন মনে করো ইলেকট্রনটাকে এমন একটা জায়গায় ফেলতে হবে। সো এটা কি রাইটেও নিতে হচ্ছে, আর কিছু কি করা লাগতেছে, উপরেও তুলতে হইতেছে নাকি এসাস? জি ভাই, তখন ভার্টিক্যাল হরাইজন্টাল দুইটা প্লেট। এক্স্যাক্টলি। সো হরাইজন্টাল প্লেট দিয়ে একটু ডানে সরাবো, ভার্টিক্যাল প্লেট দিয়ে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ উপরে ডিফ্লেক্ট করব, তো তাহলে যেন এক্স্যাক্টলি ওই পয়েন্টে যেই কি করতে পারে, পার্টিকেলটা ওর ইলেকট্রনটা মোর স্পেসিফিক্যালি হিট করতে পারে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে কি বলতেছি? সুভাশিস বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই বুঝছি। ও, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এটা হলো আমাদের সিম্পল যে জিনিসটা, ইলেকট্রন গান দিয়ে কি করা হয়, ইলেকট্রনকে এরকম সার্টেন রেটে অ্যাক্সেলারেট করে, দেন wherever required হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট গুলি দিয়ে ইলেকট্রন গুলোকে ডিফ্লেক্ট করে স্পেসিফিক্যালি ওই পয়েন্টে হিট করা হয়। তো এই জিনিসটাই কি আগে আমাদের টিভি গুলা, আগে আমাদের মনিটর গুলা এরকম মোটা ছিল না এসাস? হ্যাঁ। তো ওগুলাতে আসলে কিন্তু এরকম ইলেকট্রন গান ইউজ করতো, বুঝছো? ওখানের মধ্যে ওই ইলেকট্রন গানগুলি, পিছে এত বড় মেশিনটা থাকতো, ইলেকট্রন গানগুলি এসে কি করতো, স্ক্রিনের এক একটা এরকম পয়েন্টে হিট করে করে দেন ইমেজ প্রডিউস করতো, বুঝছো? এখন না আমরা এলইডি টিভি, এলসিডি টিভি ওইসব জিনিসগুলো ইউজ করি, কিন্তু আগে এমন টাইপের ব্যাপারগুলো ইউজ করে করে কাজ করতো। তো ইলেকট্রন গানের ওয়ার্কিং প্রিন্সিপাল সবাই বুঝতে পারছো কি বললাম? এখন সবাই একটু ইলেকট্রন গান, হাউ ইলেকট্রন গান ওয়ার্কস, এটার একটা স্ক্রিনশট তুলে ফেলো। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে দেখাচ্ছি। ওকে, তো সবাই একটু ফার্স্টে এই যে 4টা বুলেট পয়েন্ট দিয়ে লেখা আছে হাউ দ্য ইলেকট্রন গান ওয়ার্কস, এটার একটা স্ক্রিনশট তুলে রাখো। আর নিচে এই যে লিনিয়ার অ্যাক্সেলারেটর, অর এটা কি ইন শর্টে কি বলা হয়, লিন্যাক অর লাইন্যাক, এক একজন এক এক নাম বলে। তো এখানে মধ্যে কি এল আই এর, লিনিয়ারের এল আই, আর সরি এল আই এন, আর অ্যাক্সেলারেটরের এসি, এই দুটো নিয়ে কি মিলাইছে, লাইন্যাক মিলাইছে, বুঝছো? তো ফার্স্টে ইলেকট্রন গান কিভাবে করে কাজ করে, এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখো। 1 নাম্বার পয়েন্ট কি, the cathode is heated which releases electrons by what, thermionic emission, এটা তো অলরেডি বলছি। the electrons experience a force in the electric field between the cathode and the anode, এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কি করবে, ইলেকট্রিক ফিল্ড আছে যে, তো এর জন্য ইলেকট্রনটা অ্যাক্সেলারেট করবে। সো ইলেকট্রনটা কতটুকু ফোর্স পায়, F = EQ, যেটা আমরা ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা জানি। তো the electrons then accelerate towards the anode, F = EQ। তো এখন কতটুকু ওয়ার্ক ডান করা হচ্ছে এসাস, যতটুকু কাইনেটিক এনার্জি গেইন করতেছে কতটুকুই কি ওয়ার্ক ডানের ভ্যালুটা না? হ্যাঁ। সো দ্য অ্যামাউন্ট অফ কে গেইনড ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড অন দ্য ইলেকট্রনস। তো তাহলে কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু হোয়াট, ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি কি, চার্জ ইনটু ভোল্টেজ নাকি সুভাষিস? তো চার্জটা কার, ইলেকট্রনের চার্জ, তো ই, আর ভোল্টেজটা কি, ওই যে পটেনশিয়াল ডিফারেন্সটা। সো তাহলে ইলেকট্রনের চার্জ ইনটু সে যত পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাক্সেলারেট হচ্ছে, তো এটা থেকে কি পাবো, দ্য কাইনেটিক এনার্জি দ্যাট ইজ গেইনড বাই দ্য ইলেকট্রনস, তাই না? তো তাহলে কি বলতেছে, the work done on the electron by the field equals the gain in kinetic energy. So sum of the electrons pass through the hole in the anode. তো তাহলে এই যে
অ্যানোডের মাঝে দিয়ে এই হোল দিয়ে কিছু কিছু গুলা পাস করতে পারতেছে, বাকিরা যারা পাস করতে পারে না ওগুলো তো বাদ। যারা পাস করতে পারে তাদেরকে এরকম হরাইজন্টাল ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট গুলো দিয়ে রিকোয়ার্ড পজিশন অন দ্য স্ক্রিনে হিট করানো হয়। অলরাইট, তো তাহলে এইটা হলো ফার্স্ট এর ব্যাপার, যে হাউ দ্য ইলেকট্রন গান ওয়ার্কস। বুঝতে পারছো? তো সবার এই জিনিসটার স্ক্রিনশট তুলে রাখো। এন্ড এরপর আমরা লিনিয়ার অ্যাসেলারেটরটা নিয়ে পড়বো। তো লিনিয়ার অ্যাসেলারেটরটা নিয়ে ফার্স্টে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। তো সবাই স্ক্রিনশট তুলে ফেলছো না এসার? আমি রেকর্ডিং ওকে, ঠিক আছে, দাঁড়াও পরের ভিডিওটা বের করো। ওকে, এই ভিডিওটার সাউন্ড একটু লো সাইডে, বাট তোমরা একটু ভলিউমটা ইনক্রিজ করে শুনতে পাবা আর কি। ঠিক আছে, তো ফার্স্টে এই ভিডিওটা আমরা দেখে নেই। এই ভিডিওর জাস্ট একটা পার্ট দেখবো, ইলেকট্রন গানের এক্সপ্লেনেশন এখানে শেষ, দেন লাইন একের এক্সপ্লেনেশন সে শুরু করবে আর কি। ওকে, ফার্স্টে লাইন একের এটা একটু ভালো মতো এখান থেকে দেখো, দেন আরেকটা ভিডিও দেখবো, এরপর আমি নিজে এক্সপ্লেনেশন দিয়ে ক্লাস শেষ করবো আজকে। ওকে, তো ফার্স্ট একটু এটা আমরা দেখি। I've probably spelled fluorescent. To deflect coils current, these are all negative. You change that, you can see color of the and an accelerate color of the pixel. Hopefully you've got the idea from that slide that the electron gun has a source of particles and an accelerating potential difference between where the source is and the first kind of plate. Well, a linear accelerator adds extra steps on. So it doesn't just accelerate the particles through one potential difference from the source to a plate, but it accelerates the particles through a series of tubes. Those tubes get longer, and they get longer and longer because each time it accelerates, the particle needs to go further. So let's just say, for example, that we have a negative particle once more, and we want to accelerate it towards the first plate. That first plate needs to be positive. So the particle accelerates. Problem is, it will stop there if that's positive. So what happens in a LINAC is the potential switches, and this one becomes negative. It becomes negative, and the next tube along becomes positive. So our negative particle is accelerated towards the next tube. It's going even faster this time. It's pushed away from the negative and it is attracted towards the positive. And just as it gets in the center of this tube, we want the potentials to switch again, so that this now becomes negative and therefore repels the particle, pushing it through the next gap, whilst the next tube along becomes positive. So even faster this time. Now, when it gets there, obviously that's going to switch to negative and it's going to be pushed towards the next tube. And we can build this as many stages as we like. What we do is we use a fixed alternating potential difference. So if this is one terminal, that will be attached to the first tube, the other terminal will be attached to the second tube, and then the first terminal will be attached to the next tube, and this will be attached to the one after that, and so on and so forth. So the frequency of the alternating current, the alternating potential difference, can stay the same, even though the particle is getting faster and faster and faster. This is a very simple setup, and it's really useful for getting that first stream of particles going. But very quickly, when you get to higher energies, you end up with LINACs, linear accelerators, that need to be miles and miles and miles long, and that's not very practical. It's not very cheap to build either. So the LINAC then, perfectly feasible for small energy. ওকে, সো এখানের মধ্যে সে ছোট এক্সপ্লেনেশন দিছে, বাট হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস ওই জিনিসটা আমরা আরেকটা ভিডিও দেখে দেন
we will start কি বলে আমার নিজের এক্সপ্লেনেশন দা শুরু করব সো এইটা দেখা শেষ করে Hello, everybody. We're discussing in outline how we create these fast particles which we use in particle physics experiments. I just want to also emphasize that I'm following the OCR specification on this at the moment, so there's no great detail here. I'm just giving you an outline, but please check the requirements for your syllabus when it comes to the details of these particle accelerators. Now this one today we're talking about is called the linear accelerator, or the LINAC, and this is a diagram, a simple diagram of the basic features which I want to discuss with you. We have the source of particles here. Now remember, the particles are going to be charged, so they could be positive or negative particles. So they could be, for example, electrons or protons or something like that. And we have these cylinders, and notice how they're connected. This circle here, the supply here is an oscillating voltage, an AC voltage, and here's my a graph showing how the voltage varies with time. And notice also the way these cylinders are connected, that this one here is connected to the top of the supply, and the next one is connected to the bottom of the supply, and there's the third one is connected to the you look at this, it's connected to the top again. So what this means, that the way it's connected is that when this cylinder here is positive, at that instant the one adjacent to it is negative. It has the opposite polarity of the voltage, and as the voltage varies with time, there's the polarity of these various cylinders is going to be alternating, and so in one instant this will be positive, then in the next instant it's negative, and of course there's like a frequency involved with all this. Now the idea is here, so let's suppose for argument's sake we've got electrons here. Electrons are produced by the source, so the electrons are negative particles, and now in this instant here we see that this is positive, so the electron here will be attracted, and so it'll be attracted to that cylinder here, so it's accelerated, so there's a process of acceleration, and then when it goes into the cylinder it kind of it's shielded from the field, and so it goes with a uniform velocity, and then if the timing's right, when it comes to this point, this one will now have become positive. The second cylinder will be positive, so this will be accelerated again. So there's like this oscillation of the voltage on the cylinders will cause these electrons to be accelerated, so they're accelerated and they kind of free ride and accelerated again and free ride, accelerated and free ride, and as they go down the LINAC they get faster and faster and faster. And notice how notice how it's set up, that you have it's deliberately drawn like this, that the length of these cylinders increases as you go to the right here. So now obviously the energy in this case, the maximum kinetic energy that you can get in this case, is limited by the length of your linear accelerator. Once the electron has passed through the cylinder, it can't return in any way and be accelerated again by that same cylinder. So this is like a disadvantage of the LINAC. You can only get the acceleration in one go, going through the first, second, third, fourth, fifth cylinder. This kind of experiment, you would use these electrons, accelerated electrons, could be targeted or maybe fed on to a more powerful synchrotrons accelerator, which we'll come on to next. Okay, as you can see, there's a timing thing here. We've got to make sure the frequency of the voltages matches when these particles emerge from the cylinders.
The perspective's slightly wrong here, by the way. That's just my diagram, so don't worry about that. Okay, now we're talking here in terms of the maximum kinetic energies that you can get in these kind of accelerators. We're talking of order GeV. So that's 10 to the 9 electron volts. So these kind of energies, when we get into the GeV region of energies, remember the mass of the proton, or the energy equivalent of the mass for a proton, is of order 1 GeV. And bear in mind, if we do write the mass of the proton in this form, this here is a unit of energy, and it's important really to change the unit to GeV over c squared to get the units correct. Okay, I'll leave it there for now. Thank you very much. ওকে এসাস কি বুঝলা বলো তো? ওই যে অ্যাক্সিলারেট করে আর কি পার্টিকেলটা। অনেক বুঝে গেছে। আচ্ছা, ইয়াস। তো এইগুলাতে আসলে কয়েকটা সমস্যা, বুঝছো? এই ইন্টারনেটের কয়েকগুলা ভিডিও, এদের এক্সপ্লেনেশন গুলি এত ভেগ আর এত ইনকমপ্লিট যে পুরোপুরি বোঝা যায় না। ওকে, কেউ যদি অলরেডি বুঝে থাকো দেন দ্যাটস ভেরি গুড, কিন্তু লেটস সি তোমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটাকে আরো স্ট্রং করা যায় না। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো, সো ফার্স্টে আমাদের কি লাগবে লাবিবা? একটা পার্টিকেলের সোর্স লাগবে, যে যাকে অ্যাসেলারেট করাবো। ইলেকট্রন হলে ইলেকট্রন, প্রোটন হলে প্রোটন, যে কোনো একটা চার্জ পার্টিকেলকেই তো আমরা পার্টিকেল অ্যাসেলারেটর দিয়ে অ্যাসেলারেট করাইতে পারি। তো তাহলে যেই পার্টিকেলকে অ্যাসেলারেট করাইতে চাই তার কি লাগবে? একটা সোর্স লাগবে, তাই তো লাবিবা? সো তাহলে হিয়ার উই উইল হ্যাভ আ সোর্স। এখন সোর্স থেকে আমার পার্টিকেলটা বের হবে। এখন তুমি বলো, তুমি কাকে অ্যাসেলারেট করাতে চাও, ইলেকট্রনকে নাকি প্রোটনকে? ইলেকট্রন। ও, সো তাহলে একটা ইলেকট্রনকে তুমি অ্যাসেলারেট করাবে। এখন বলো তো ইলেকট্রনের নিজের চার্জ কি, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাই এখন ইলেকট্রন কার কাছে অ্যাট্রাক্টেড হবে? সামথিং পজিটিভলি চার্জ। সামথিং পজিটিভলি চার্জ। সো তাহলে এই যে ইলেকট্রন গুলাকে আমরা টিউব গুলার কাছে, যে সোর্স থেকে বের হইলো, এখন সোর্স থেকে ইলেকট্রনটাকে কোন দিকে নিতে চাবো? আমার এই যে টিউব গুলা আছে, এই যে সিলিন্ডার যে আছে কতগুলি এ বি সি ডি লেখা, তো এই সিলিন্ডার গুলির দিকে কি করাইতে চাবো? ইলেকট্রন গুলাকে অ্যাসেলারেট করাইতে চাবো না নাকি? তো এখন আমার ইলেকট্রনটা সোর্স থেকে বের হইলো, ইন অর্ডার ফর দ্য ইলেকট্রন টু অ্যাসেলারেট টুয়ার্ডস সিলিন্ডার এ, কি দরকার? সিলিন্ডার এ টাকে পজিটিভলি চার্জড হওয়া দরকার নাকি নেগেটিভলি চার্জড হওয়া দরকার? পজিটিভলি চার্জ। এক্স্যাক্টলি। সো তাহলে এই যে আমাদের অল্টারনেটিং পাওয়ার সাপ্লাইটা আছে, দিস ইজ ভেরি ভেরি ট্রিকি ওয়ান, এন্ড এটা খুবই মজার একটা ব্যাপার। দেখো, একটা অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই কি থাকে এসাস? ভোল্টেজটা এরকম আমাদের ওয়েভের মতো ভ্যারি করে না, একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে, এরকম হবে নাকি এসাস? তো এখন দেখো কি মজার একটা ব্যাপার হয়। আমরা কি করব, ফার্স্টে এ কে কি হইতে হবে? এ মাস্ট বি পজিটিভ। এই যে দেখো, এই যে আমাদের অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই, আমি ডায়াগ্রামটা একটু আরেক পেজে আঁকি। সো this is my alternating power supply, these are my tubes, tube A, এখানে ডাইরেক্ট কারেন্ট দিলে কি হইতো? বলতেছি কি হইতো, টিউব দিয়ে আরো ওইদিকে যাবে পরে। তো এখন একটা ব্যাপার খেয়াল করলা, কি করলাম লাবিবা? এই উপরের টার্মিনালটাকে টিউব এ আর টিউব সি এর সাথে কানেক্ট করছি, আর নিচের টার্মিনালটাকে কার সাথে কানেক্ট করছি? টিউব বি এন্ড ডি এর সাথে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো কেমন। তো আমার সোর্স থেকে কি বের হবে? ইলেকট্রন বের হবে, বের হইলো। তো এখন হোয়াট আই ওয়ান্ট দ্য ইলেকট্রন টু ডু, আই ওয়ান্ট দ্য ইলেকট্রন টু অ্যাসেলারেট। তো তাকে অ্যাসেলারেট করানোর জন্য কি করতে হবে? ইলেকট্রনের অপোজিটলি চার্জড এমন কোন একটা সিলিন্ডারের দিকে তাকে নিতে হবে। তো তার মানে সিলিন্ডার এ তে সে তো এখন আসে নাই, তো তাহলে সিলিন্ডার এ মাস্ট বি পজিটিভ।
সো দ্যাট সিলিন্ডার এর কাছে সে কি করে, অ্যাসেলারেট করে আসে। বুঝতে পারতেছো? তো তাহলে ইনিশিয়ালি হোয়াট উই ওয়ান্ট সিলিন্ডার এ টু বি পজিটিভ। তো তাহলে সিলিন্ডার এ যেহেতু সিলিন্ডার সি এর সাথে লাগানো, তো তাহলে দোনোটাই পজিটিভ হবে, আর বি আর ডি কি হবে, নেগেটিভ, নাকি? এখন দেখো ইলেকট্রনটা অ্যাসেলারেট করে কি করলো, এসাস সিলিন্ডার এর ভিতরে ঢুকলো। এখন এই যে এ বি সি ডি যেসব লেখা আছে এগুলাকে কি বলা হয়েছে, এগুলাকে বলা হয় ড্রিফট টিউব। ড্রিফট টিউব বলা হয় কেন, ড্রিফটিং করতে সবাই ভেলোসিটি কি হয়, কনস্ট্যান্ট থাকে না লাপিবা? তো এখানে ইনসাইড দ্য সিলিন্ডারস, বুঝছো, এই যে টিউবগুলি আছে না এ বি সি ডি, যে টিউবগুলি আছে এই সিলিন্ডারের ভিতরে ইলেকট্রনগুলি অ্যাসেলারেট করে না। কেন? সিলিন্ডারগুলি না চার্জড, তো তাহলে চার্জড পার্টিকেল বা চার্জ সিলিন্ডার একটা ইলেকট্রনের উপরে কেন কোনো ফোর্স এক্সার্ট করবে না? যে ইলেকট্রনগুলো যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে বা ড্রিফটিং যে করবে, তো তার মানে কি ইনসাইড দ্য সিলিন্ডার দেয়ার আর নো ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ইলেকট্রনস, নাকি লাবিবা? তো তাহলে সিলিন্ডারের ভিতরে ইলেকট্রনের উপরে ফোর্স নাই কেন, বলতে পারবা? সিলিন্ডারের ভিতরে ইলেকট্রনের উপর ফোর্স নাই কারণ দেখো আমরা যদি সিলিন্ডারটাকে স্ট্রেট ইয়েটা দেখি, এটা তো সাইড ভিউ দেখতেছি, তো তাহলে আমরা ক্রস সেকশনটা যদি দেখি, তো তাহলে পরে দেখো কাজটা কেমন, যে সিলিন্ডারে ক্রস সেকশন। এখন দেখো তো সিলিন্ডারটা পুরোটাই কি লাবিবা, পজিটিভ। তো উপরে নিচে সব সাইড ডানে, থেকে ফোর্স সেম তাই, বুঝে নাই? সব সাইড থেকে একই ফোর্স এক্স্যাক্টলি। তো ইলেকট্রনটা যে মাঝে দিয়ে যে যাবে, তো দেখো ইলেকট্রনটাকে উপরের পজিটিভটা যতটুকু উপরে টানবে, নিচের পজিটিভটা ততটুকু নিচে, সাইডের এই পজিটিভটা যতটুকু টানবে অপোজিট ডিরেকশনে সেম ভাবে টানবে। তো তাহলে সব ডিরেকশনে এই ইলেকট্রিক ফিল্ড গুলা কি করে দিবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে না? এসএস বুঝতে পারলা কি বললাম? তোমার এরকম একটা হলো সিলিন্ডার আছে, সব জায়গায় ইকুয়ালি চার্জ, তো তাহলে একদম সেন্টার অফ দ্য সিলিন্ডার দিয়ে হোয়াট উইল হ্যাপেন, দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড উইল বি হোয়াট, দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড উইল বি জিরো। তো এটাকে বলা হয় কি, শিল্ডিং। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় শিল্ডিং, যে পুরো সিলিন্ডারটা কি করা, শিল্ড করা। হোয়াট ডাজ দ্যাট মিন, দেয়ার ইজ নো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য টিউবস অর ইনসাইড দ্য সিলিন্ডার, যেই কথাই বলো। তো তার মানে ইনসাইড দ্য সিলিন্ডার ইলেকট্রন গুলার উপরে কি হচ্ছে না সুভাষিস, ইনসাইড দ্য সিলিন্ডার ইলেকট্রন গুলার উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স বা কোনো ফোর্সই কি হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে না। তো কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, তো তাহলে ইনসাইড দ্য টিউব তারা কি করবে, অ্যাসেলারেট করবে নাকি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। ভেরি গুড। তা এতটুকু কি ক্লিয়ার হয়েছে এসাস, যে টিউবের ভিতরে ভেলোসিটি হলো কি কনস্ট্যান্ট? অলরাইট। তো এখন দেখো কাজগুলো কি হয়। তো ইলেকট্রনটা কি করলো, সিলিন্ডার এর ভিতরে গেল। তো সিলিন্ডার এর ভিতরে যেহেতু তার আর কোনো ভেলোসিটির চেঞ্জ আসতেছে না, তো সিলিন্ডার এর ভিতরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে 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 কি হবে, সিলিন্ডার এ থেকে বের হবে। নাও তুমি যেটা আজ করছিলে এসাস, যে এখানে ডিরেক্ট কারেন্ট ইউজ করলে কি হইতো, তো দেখো ডিরেক্ট কারেন্ট ইউজ করলে কি হইতো। তো এটা কি করা, পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা না এসাস? এখন যখন নাকি ইলেকট্রনটা সিলিন্ডার এ থেকে বের হয়ে সিলিন্ডার বি এর দিকে যাইতে নিবে, তখন কি হবে, সিলিন্ডার এ যদি এখনো পজিটিভে থাকে, তো ইলেকট্রনটাকে সিলিন্ডার এ পিছের দিকে টানবে না? অল্টারনেট কারেন্টে তো পজিটিভ থাকছে না। না, এটা তোমাকে ডিরেক্ট কারেন্টের কথা বলতেছি, যে তোমার সিলিন্ডার এ পজিটিভ টার্মিনালের সাথে সিলিন্ডার বি কি করা, নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। তো তাহলে সিলিন্ডার ই সব সময় কি থাকবে, পজিটিভ থাকবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ। তো এখন যখন নাকি ইলেকট্রনটা সিলিন্ডার এ থেকে বের হয়ে সিলিন্ডার বি এর দিকে যাইতে নিবে, তখন কি করবে, ইলেকট্রনটাকে পিছের দিকে টানবে না? তো তাহলে কি ইলেকট্রনটা অ্যাসেলারেট করবে নাকি ডিসেলারেট করবে? তো তাহলে ইলেকট্রনটা ডিসেলারেট করলে কি এটা আমরা চাই? আমরা তো নামই দিছি ইলেকট্রন অ্যাসেলারেটর। তো এটা যদি ডিসেলারেট করে, তো তাহলে কি আমাদের কাজের কাজ কিছু হইলো? তো তাহলে এখানের জন্য কি দরকার,
we need the electrons to accelerate, and in order for that to happen, what needs to be done? যার ভিতরে এতক্ষণ ইলেকট্রনটা ছিল সে কি ছিল? ইলেকট্রনের অপোজিট চার্জ ছিল, তাই না লাবিবা? এ কি ছিল? পজিটিভলি চার্জ। বাট যখন নাকি ইলেকট্রনটা ওই টিউব এ থেকে বের হয়ে টিউব বি এর দিকে যাইতে নিবে, হোয়াট নিডস টু হ্যাপেন? দ্য পোলারিটি মাস্ট চেঞ্জ। পোলারিটি চেঞ্জ হতে হবে। এক্স্যাক্টলি। সো তাহলে তখন টিউব এ টা হয়ে যাবে নেগেটিভ, টিউব বি টা হয়ে যাবে কি? পজিটিভ। বুঝতে পারতেছো এসাস? হ্যাঁ। তো তাহলে এইটা করতে পারলেই এন্ড এক্স্যাক্টলি টাইমিংটা ঠিক করতে পারলেই আমরা কি করতে পারবো? উই ক্যান মেক দ্য ইলেকট্রনস অ্যাক্সেলারেট ইন আ স্ট্রেট লাইন। সো হাউ উইল দ্যাট হ্যাপেন? তো সবাই একটু এই ডায়াগ্রামটার স্ক্রিনশট নিয়ে রাখো, বিকজ আমি স্লাইডটা চেঞ্জ করলে এই ডায়াগ্রামটা মুছে যাবে। স্ক্রিনশট নিয়ে রাখো, পরে এটা কপি করতে পারবো। যে শিল্ডিং এর ব্যাপার, যে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ভিতরে নাই, এগুলা নিয়ে হালকা ডিসকাস করা হয়েছে। আচ্ছা, তো এতটুকু গেল। নাও লেটস গো ব্যাক টু দা স্লাইড, দেন ওখানে আরেকটু একটা ব্যাপার ডিসকাস করে দেন আবার নতুন করে ডায়াগ্রাম এঁকে বুঝাইতেছি। তো এখন এখানের মধ্যে দেখো। আচ্ছা, একটা ব্যাপার কি নোটিস করতেছো? দেখো তো লাবিবা, যে টিউব গুলার লেন্থ প্রোগ্রেসিভলি যে লম্বা হচ্ছে, হ্যাঁ, তাহলে এই জিনিসটা কেন বলতে পারো? কোনো গেস why the tubes are getting progressively longer? বিকজ ভোল্টেজ যেমনে চেঞ্জ হইতেছে ওটা কনস্ট্যান্ট, কিন্তু ওদের ভেলোসিটি প্রোগ্রেসিভলি বাড়তেছে, সো দে কভার আ গ্রেটার ডিসটেন্স এট দ্য সেম টাইম, সামথিং লাইক এক্স্যাক্টলি। ও মাই গড, ভেরি গুড। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো এসাস, এখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে? ভোল্টেজের পোলারিটিটা এই যে দেখো, যতক্ষণ পজিটিভ ছিল দেন হাফ সাইকেল পরে নেগেটিভ হলো, দেন আবার ওইটা পজিটিভ হলো, দেন হাফ সাইকেল পরে আবার নেগেটিভ হলো, এইভাবে করে করে যাইতে থাকবে না এসাস? হ্যাঁ। সো এখন আমি তোমাদেরকে ছোট যে আনরিয়েলিস্টিক ভ্যালু বলবো, বাট বুঝার জন্য, ওকে? লাগে সময় খুবই কম, কিন্তু আমি সময়গুলো বাড়ায় বাড়ায় বলতেছি, তো তাহলে যেন তোমরা বুঝতে পারো জিনিসটা কেমন, খেয়াল করো। সো লেটস ড্র দা ডায়াগ্রাম अगेन। এখন টিউব এ, টিউব বি, টিউব সি, এরকম টিউব বি, আর একটু ওদিকে পিছে আরো লম্বা হবে, ওগুলো আসবে this this this। আচ্ছা, তো কি ছিল এসাস? প্রথমের থেকে আমরা যদি এক্সপ্লেনেশন বলে বলে আসি, সোর্স থেকে কি হবে? ইলেকট্রন বের হবে, ইলেকট্রনটাকে কি করানো লাগবে? অ্যাক্সেলারেট করানো লাগবে। তো ইলেকট্রন নিজে যেহেতু নেগেটিভলি চার্জড, তো তাহলে সে কার কাছে অ্যাট্রাক্টেড হবে? একটা পজিটিভলি চার্জ টার্মিনালের কাছে অ্যাট্রাক্টেড হবে। সো তাহলে দ্য টিউব এ মাস্ট বি পজিটিভ, টিউব বি উইল বি বাই অটোমেটিক নেগেটিভ বিকজ অল্টারনেটিং টা, দেন এ সি আবার পজিটিভ, বি আবার নেগেটিভ, এরকম। ওকে, তো এখন এ তে এখানে কি করে দেখো, আমি সাইকেলটা আঁকি তাহলে বুঝবো। মনে করো আমি কয়টা টাইম পিরিয়ডের ভ্যালু দেই, যেমন তার অল্টারনেটিং যে পাওয়ার সাপ্লাইটা আছে, বুঝছো এসাস? এখানে টাইম পিরিয়ডের ভ্যালু গুলো দিই। মনে করো টাইম পিরিয়ড হলো 2 সেকেন্ড, ওকে? ফলো করতে ইজি হবে, হাফ সাইকেল 1 সেকেন্ডের। তো ব্যাপারটা দেখো কেমন। তো তার মানে প্রথম সাইকেল, যে প্রথম হাফ সাইকেলটা দেখো তো এসাস, কতক্ষণ ধরে টার্মিনাল এটা ও টিউব এটা পজিটিভ থাকবে? 1 সেকেন্ড ধরে, নাকি? সো 1 সেকেন্ড সময় ধরে টিউব এটা থাকবে পজিটিভ, দেন এর পরের 1 সেকেন্ডের জন্য টিউব বিটা পজিটিভ হবে আর টিউব এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। দেন আবার এইখানে যখন আসতেছে তখন আবার কি হচ্ছে? টিউব এ আবার পজিটিভ হয়ে গেছে, টিউব বি আবার নেগেটিভ হয়ে গেছে, এইভাবে করে করে অল্টারনেট করতে থাকে, তাই তো? হ্যাঁ। সো সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। ইলেকট্রনের প্রথমে তোমার ভেলোসিটি হলো 0, তো দেন কি করলো? এর কাছে অ্যাক্সেলারেট করলো, তো এখন কি পাইছে? একটা ভেলোসিটি পাইছে না এসাস? হ্যাঁ। তো এই ভেলোসিটি দিয়ে টিউব এর ভিতর দিয়ে মুভ করবে। এখন টিউব এ তে তার ভেলোসিটি যা ছিল, এখন টিউব এ থেকে তো সে বের হইলো, নাকি? টিউব এ থেকে বের হইতে সময় যে এটা আসলে পোলারিটি চেঞ্জটা কখন হয় এটা বলে দেই। পোলারিটি চেঞ্জটা হয় when the charged particle is halfway through the tube.
তো তার মানে ইলেকট্রনটা যখন নাকি টিউব এর মাঝে চলে আসছে, বুঝছো, তখনই কি হয়ে গেছে, পোলারিটিটা রিভার্স হয়ে গেছে। তখন কি হয়ে গেছে এসাস, when আচ্ছা, the হাফওয়ে electron থ্রু এটা অল্টারনেট কারেন্ট কিভাবে বুঝবে যে হাফওয়ে থ্রু গেছে? halfway through গেছে, এটা অল্টারনেট কারেন্ট বুঝবে না। এটা আমরা অল্টারনেটিং কারেন্টটা কেমন ভাবে ঠিক করছি, বা তাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য অল্টারনেটিং কারেন্ট আমরা এমন ভাবে ম্যানিপুলেট করতে পারি যে আমরা এটা কি করতে পারবো, ঠিক করতে পারবো যে আমরা টিউবের লেন্থটাকে অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সির সাথে মিলায় মিলায় বানাই। বুঝতে পারছো? ও আচ্ছা, তো তাহলে মনে করো ইলেকট্রনের ভেলোসিটি প্রথমে হলো 2 মিটার পার সেকেন্ড। তো তার মানে কি, সে 1 সেকেন্ডে 2 মিটার ডিসটেন্স কভার করবে। তো এখন তার কি দরকার, যে তোমার হাফ সাইকেলের সময় কত এসাস, 1 1। সেকেন্ড। তো তার মানে the electrons will get only 1 second to move through each tube. অলরাইট, ব্যাপারটা কেমন দেখো, ইলেকট্রনটা টিউব এর ভিতরে ঢুকছে কখন, এই সময় ঢুকছে। হাফ ওয়েতে থাকতে সময় যখন নাকি পোলারিটিটা চেঞ্জ হবে তখন কি হাফ ওয়েতে, and just when it will go out of the tube তখন সে কোথায়, পোলারিটিটা নেগেটিভ ম্যাক্সিমামে চলে গেছে নাকি এসাস। জি ভাই। তো এ হয়ে গেছে ম্যাক্সিমাম নেগেটিভ, বি হয়ে গেছে কি ম্যাক্সিমাম পজিটিভ। কখন এটা, just when the electron is going out of tube A and will go towards tube B. বুঝতে পারছো? ম্যাক্সিমাম নেগেটিভ হলে যে সেটা থ্রো অফ করে দেয় আর কি। এক্স্যাক্টলি। সো এ থেকে যখন বের হইতেছে তো এ নিজে তো নেগেটিভ হয়ে গেছে, তো এ কি করবে, ইলেকট্রনটাকে রিপেল করবে, আর বি নিচে কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। সো বি ইলেকট্রনটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারলা? জি জি। তো এখন তাহলে কি হলো, এই জায়গাটায় সরি, যে বি এর যখন নাকি হাফ ওয়েতে থাকবে তখন এই পোলারিটি চেঞ্জ হলো, যে এ থেকে বের হয়ে বি তে যাইতে। এইটা বলতে গেলে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপার, এখানে বলতে গেলে কোনো সময় লাগে না, ফুস করে অ্যাসেলারেট করে চলে যায়। বুঝছো? তো অ্যাসেলারেটিং টাইমটা খুবই কম। কিন্তু এখানের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং, যে টিউব বি এর মাঝামাঝি থাকতে সময় তখন আবার কি হবে, পোলারিটিটা রিভার্স হয়ে যাবে না? বুঝতে দাঁড়াও, পারতেছো? দাঁড়াও, ফার্স্টের সময় তো এরকম হয় নাই, ফার্স্টের সময় এতে এমন ঢোকার সময় তো এরকম হয় না। এইটাই হয়েছে বলতেছে, তারও আরেকবার আঁকি। সি, এই আমাদের অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই, এই হলো এ, এই হলো বি, এই হলো সি, দেন আবার ডি আসবে, এরকম আসবে। সরি, এখন আমি সাইকেলটা আঁকি, তো তাহলে পরে বুঝতে পারবো কখন কখন ইলেকট্রন এন্টার করতেছে, কখন কখন না। ওকে, সো এখন দেখো টিউব এ তে এন্টার করছে কখন, যখন নাকি এ হলো ম্যাক্সিমাম পজিটিভ। অলরাইট, দেন টিউব এর যখন একদম মাঝ পয়েন্টে আছে তখন কি হয়েছে, পোলারিটিটা রিভার্স হবে। লাবিবা ফলো করতেছো? তো এর হ্যাঁ। যখন নাকি যে টিউবের মাঝে যখন আছে তখন পোলারিটিটা সুইচ করবে, এ থেকে যখন নাকি বের হবে এন্ড বি তে যখন নাকি ঢুকবে, বলতে গেলে সেম টাইম, ঠিক আছে, ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, আর বলতে গেলে কোনো টাইমই লাগে না, ওইটাই কি নেগেটিভ ম্যাক্সিমামের সময়। বুঝতে পারছো এসাস? হ্যাঁ। এখন বি এর মিড পয়েন্টে কি থাকবে, বি এর মিড পয়েন্টে আমাদের পোলারিটি আবার চেঞ্জ হবে, এই যে পোলারিটি চেঞ্জ। দেন বি এর থেকে বের হইতে সময় এন্ড সি এ ঢুকতে সময় কি থাকবে, আবার ম্যাক্সিমাম পজিটিভ। দেন সি এর মিড পয়েন্টে আবার কি হচ্ছে, পোলারিটি চেঞ্জ, সি এর থেকে বের হইতে সময় আবার ম্যাক্সিমাম নেগেটিভ। বুঝতে পারলা কি বললাম? হ্যাঁ। তো তাহলে পরে কাজটা কি, ইলেকট্রনটার যে টিউবের ভিতরে এইটা এটা লাস্টের অ্যারোটা ম্যাক্সিমাম নেগেটিভে হবে না? বি এর থেকে যখন নাকি বের হবে, হ্যাঁ। তুমি আচ্ছা, উল্টা, হ্যাঁ বুঝতে পারছি। ওইটাই। তো সি আর এ একই টাইপের
বুঝতে পারো যে এ তে ঢুকতে সময় ম্যাক্সিমাম পজিটিভ, সি তে ঢুকতে সময় ম্যাক্সিমাম পজিটিভ, আর এই যে সি থেকে বের হইতে সময় ম্যাক্সিমাম নেগেটিভ, এ থেকে বের হইতে সময় কি ম্যাক্সিমাম নেগেটিভ। বুঝতে পারছো? হ্যাঁ, ওই যে বি আর ডি এগুলা হবে হচ্ছে ম্যাক্সিমাম হ্যাঁ পজিটিভ। ওইটাই অল্টারনেটিং Last এ গুলি সবগুলি আবার মিলতে থাকবে। তো এখানের মধ্যে কাজটা কি করতেছি দেখো, ইলেকট্রনটা তো তাহলে টিউবের ভিতরে যদি ইলেকট্রনটা কনস্ট্যান্ট স্পিডে যায়, তো তাহলে অ্যাসেলারেট করতেছে কখন? একটা টিউব থেকে বের হয়ে আরেকটা টিউবের দিকে যাইতে সময় নাকি? সো তাহলে where হ্যাঁ। does the acceleration occur? In between the tubes. All right, acceleration occurs where? In between the tubes. ঠিক আছে? তো তাহলে এই জায়গায় অ্যাসেলারেশনটা হয়, বি থেকে সি তে যাইতে সময় তখন অ্যাসেলারেশনটা হয়। আর টিউবগুলোর ভিতরে কি থাকে? টিউবগুলোর ভিতরে রেজাল্টেন্ট ফোর্স থাকে 0, সো তাহলে দে ডোন্ট অ্যাসেলারেট অর ডিসেলারেট, কোনো কিছুই হয় না। বুঝতে পারলা? আচ্ছা, বুঝতে পারছি। মানে টিউব গুলা যদি সেম সাইজের হইতো তাহলে অ্যাক্সেলারেশন সেমই থাকতো সবসময়। না, অ্যাসেলারেশন অলওয়েজ সেম আছে। ঠিক আছে? অ্যাসেলারেশনটা কি? এখানে দেখো আমাদের পাওয়ার সাপ্লাই পটেনশিয়াল ডিফারেন্স। তো তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কি? ইভি, ইলেকট্রনের চার্জ ইনটু ভোল্টেজ, যত পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাসেলারেট করাই। তো তাহলে এটা ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। তো হোয়াট ইজ হ্যাপেনিং? এভরি টাইম দ্য ইলেকট্রন ইজ অ্যাসেলারেটিং, তার আস্তে আস্তে ভেলোসিটি বাড়তেছে না এসাস? তো প্রথমে হ্যাঁ। টিউব এ তে তার ভেলোসিটি যত ছিল, টিউব এ থেকে বি তে যাইতে সময় সে একটু অ্যাসেলারেট করছে না, তার ভেলোসিটিটা তাহলে বেড়ে গেছে। তো তার মানে টিউব বি এর ভিতরে কি তার ভেলোসিটিটা বেশি নাকি কম এর তুলনায়? বেশি। বেশি। কিন্তু টিউব বি এর ভিতরে তার কি করতে হবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করা লাগবে না? টিউব হ্যাঁ। এ তে যতটুকু সময় স্পেন্ড করছে, টিউব বি এর ভিতরেও কি করা লাগবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করা লাগবে। কেন? বিকজ এই যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভের যে রিভার্সালটা হয় বা পোলারিটি চেঞ্জটা হয়, এই ফ্রিকোয়েন্সিটা তো ফিক্সড, তাই না? তো তাহলে আমাদের এক্স্যাক্টলি ইলেকট্রনটাকে টিউবের ভিতর থেকে ওই সময় বের হইতে হবে যখন নাকি ম্যাক্সিমাম পজিটিভ বা ম্যাক্সিমাম নেগেটিভে আছে। তো তাহলে এটা মেইনটেইন করার জন্য হোয়াট নিডস টু বি ডান? দ্য ইলেকট্রন মাস্ট অলওয়েজ কভার ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম ইন ইচ টিউব। তো তাহলে টিউব এর ভিতরে ভেলোসিটি কম, তো তাহলে ওই টাইমটা যেন টিউব এর ভিতরে পাস করতে পারে, তো এর জন্য টিউব এর লেন্থ হলো কম। এখন টিউব এ থেকে টিউব বি তে যে যাচ্ছে অ্যাসেলারেট করতেছে, মানে ভেলোসিটি বাড়তেছে। তো এই বেশি ভেলোসিটি দিয়ে সেম টাইম কাটানোর জন্য লেন্থ অফ দা টিউব বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? ওইটাই বাড়াতে হবে। তো তাহলে দা লেন্থ অফ দা টিউব ইজ ইনক্রিজ। তো তাহলে প্রোগ্রেসিভলি এরকম টিউব গুলার লেন্থ কি হইতে থাকে? বাড়তে থাকে। কেন? সো দ্যাট the electrons can spend or the charged particles can spend equal amount of time in each tube. এই জিনিসটা লাবিবাকে জিজ্ঞাসা করছিলাম, ওইটা যে অ্যানসার দিল। বুঝতে পারলা? হ্যাঁ। তো তাহলে এইটা হলো আমাদের মেইন কাহিনী। ও মাই গড, 9:05 বেজে গেছে, আরেক ব্যাচের মক শুরু, আমাদের সলিউশন শুরু হয়ে যাবে। ওকে, তো সবাই একটু এই ডায়াগ্রামটার একটা স্ক্রিনশট তুলে রাখো। আমি ইলেকট্রন কি বলে এই লাইনে কিভাবে করে কাজ করে ওইটার ওয়ার্কিং প্রিন্সিপালের একটা স্ক্রিনশট তুলে রাখতেছি। নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আমরা আরো ডিটেইলসে কথা বলবো। পার্টিকেল অ্যাসেলারেটর মজা না লাবিবা? হ্যাঁ। তাহলে এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলসে কথা বলবো সামনের ক্লাসে, যে লিনিয়ার অ্যাসেলারেটর প্রায় শেষের দিকে। দেন আমরা সাইক্লোট্রন নিয়ে, যে সার্কুলার পাথে অ্যাসেলারেট কিভাবে করে ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? এটা স্ক্রিনশট তোলা হয়েছে। নাও এই যে হাউ দ্য লিনিয়ার ওয়ার্কস, তো এই জিনিসটা স্ক্রিনশট তুলে রাখো। এটা নিয়ে আমরা সামনের ক্লাসে ডিসকাস করব। ওকে এসাস? আমি তো যখন শুনছি ম্যাথস বাইরে যে তখনই আমার অ্যাটেনশন লেভেল 1000 হয়ে গেছে। আর কি ঠিক কেমন হইলো? ওকে, সো তাহলে এটা স্ক্রিনশট নেওয়া শেষ আই হোপ। তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আরো ইন্টারেস্টিং হবে। আল্লাহ হাফেজ।